গ্রামের মাঝে এক বটগাছ আর তার অভিশাপ। বৃষ্টিতে ভেজা এক গ্রাম যেখানে সূর্যের আলো যেতেও ভয় পায়। কিভাবে এই বটগাছ অভিশপ্ত হলো জানতে হলে শুনতে হবে সম্পূর্ণ গল্পটা, কারণ কিছু গ্রাম রহস্য লুকায়। বর্ষার শেষ মাস, 7 দিন ধরে সূর্যের দেখা নেই। আকাশ যেন কালো কাপড়ে ঢাকা। দিনের বেলাতেও চারিদিকে এমন এক ম্লান আলো, যেন বিকেলের শেষ মুহূর্ত। গ্রামের নাম ধনেশ্বর, একটা ছোট্ট নিরিবিলি গ্রাম। চারিদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা বৃষ্টির জলে কাদায় ভরে গেছে। রাস্তার দুপাশে ঘন বাঁশঝাড়, পুরনো আম গাছ, শিমুল আর কাঁঠাল গাছ মাথা নত করে দাঁড়িয়ে আছে। ঝোড়ো হাওয়া উঠলে বাঁশের ডগাগুলো যেন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে এক অদ্ভুত শব্দ তোলে। গ্রামের পূর্ব দিকে বয়ে গেছে কালিন্দী নদী। বর্ষায় নদীটা শান্ত থাকে না, কালো জল ফুলে ফেঁপে ওঠে আর স্রোতের গর্জন অনেক দূর থেকে শোনা যায়। নদীর ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, গ্রামের সবচেয়ে পুরনো গাছ। লোকমুখে শোনা যায় সূর্য ডোবার পর ওই গাছের নিচে কেউ যায় না, কারণ রাত গভীর হলে নাকি সেখানে এক মহিলার কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে ওটা বাতাসের শব্দ, আবার কেউ বলে ওটা মানুষের কান্না। কারো কারো মুখে তো শোনা যায় যে ওটা কোনো রহস্য, যা জানার কোনো দরকার নেই। সন্ধ্যা নামতেই আকাশে বিদ্যুতের ঝলকানি শুরু হলো, তারপর গর্জন। এমন এক বজ্রপাত হলো যে পুরো গ্রাম কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই নেমে এলো মুষলধারে বৃষ্টি। টিনের চালের উপর বৃষ্টির শব্দে যেন হাজার ঢাক একসঙ্গে বাজছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা মাটির বাড়িতে থাকে রাহুল আর তার মা মালতী। রাহুলের বাবা বহু বছর আগে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সেই থেকে রাহুলই সংসারে একমাত্র ভরসা। সেদিন রাতেও ভিজে কাপড়ে বাড়ি ফিরল সে। রাহুলের মা মালতী দরজা খুলে উদ্বিগ্ন গলায় বললেন, এত দেরি করলি কেন বাপ? এই আবহাওয়ায় বাইরে থাকা একদমই ভালো নয়। রাহুল হেসে বলল, ধানের জমিতে জল বেড়ে গিয়েছিল, না গেলে সব নষ্ট হয়ে যেত মা। ঠিক তখনই ঠক ঠক করে দরজায় শব্দ হয়। শব্দ শুনে দুজনেই চুপচাপ। রাহুল জিজ্ঞেস করল, কে কে ওখানে? কোনো উত্তর সে পেল না। সে দরজা খুলল। বাইরে শুধু বৃষ্টি আর খালি উঠোন। দূরে বিদ্যুতের আলোয় দুলছে বাঁশঝাড়। কেউ নেই। দরজা বন্ধ করতেই আবার ঠক ঠক করে দরজায় কেউ শব্দ করল, কিন্তু এবার শব্দটা জোরালো হলো। রাহুল তাড়াতাড়ি দরজা খুলল। সে বাইরে দেখল কেউ নেই, শুধু কাদা আর বৃষ্টির জল। মালতীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আস্তে আস্তে বললেন, রাহুল, আজকে কিন্তু অমাবস্যা। রাহুল কিছু বলল না। ঠিক সেই সময় নদীর দিক থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ, একটা বুক ভাঙা অসহায় কান্না। মনে হচ্ছিল কেউ যেন নিজের সব কিছু হারিয়ে কাঁদছে। বৃষ্টির শব্দের মাঝেও সেই কান্না স্পষ্ট শোনা যাচ্ছিল।
কান্নার শব্দে রাহুলের বুকের ভেতরটা কেঁপে উঠল। মালতী কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এই শব্দটা আবার শুরু হলো, দেখেছিস? এর মধ্যেই বাইরে থেকে কারো চিৎকার। দেখে তার বন্ধু। এই রাহুল, তাড়াতাড়ি বেরো। দরজা খুলে দেখে তার বন্ধু অর্ণব লণ্ঠন হাতে দাঁড়িয়ে। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, চল, নদীর ধারে সবাই জড়ো হয়েছে, একটা বড় বিপদ হয়েছে। রাহুল আর অর্ণব বৃষ্টির মধ্যে দৌড়ে গেল। নদীর ধারে ইতিমধ্যেই গ্রামের কয়েকজন লোক জড়ো হয়েছে। সবার মুখে ভয়। সামনে দাঁড়িয়ে আছে গ্রামের প্রবীণ মানুষ নিতাই কাকা। তার কাপা হাতে একটা লাঠি। তিনি নিচের কাদার দিকে তাকিয়ে আছেন। রাহুল এগিয়ে গিয়ে দেখল কাদার উপর একজোড়া অদ্ভুত পায়ের ছাপ। ছাপগুলো নদীর দিক থেকে এসে আবার বটগাছের দিকে চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশের মুষলধারে বৃষ্টি পড়লেও সেই পায়ের ছাপগুলো একটুও মুছে যাচ্ছে না। রাহুল বিস্মিত হয়ে বলল, এগুলো কার পায়ের ছাপ? নিতাই কাকা ধীরে মাথা তুললেন। তার চোখেও ভয়। তিনি বটগাছের দিকে আঙুল তুলে ফিসফিস করে বললেন, 25 বছর পর আবার সে ফিরে এসেছে। ঠিক তখনই চমক। আকাশে প্রচণ্ড বিদ্যুৎ ঝলসে উঠল। এক মুহূর্তের জন্য সবাই দেখল বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, আর সে নিঃশব্দে কাঁদছে। পরের মুহূর্তেই চারিদিক আবার অন্ধকার। বিদ্যুৎ আবার চমকাল, কিন্তু সেখানে আর কেউ নেই। সারা রাতের বৃষ্টি তখনও থামেনি। আকাশে কালো মেঘ জমে আছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে পুরো ধনেশ্বরপুর গ্রাম এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। বটগাছের নিচে যাকে সবাই দেখেছিল সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু ভয়টা রয়ে গেছে। কেউ আর কথা বলছে না, শুধু নদীর গর্জন আর বৃষ্টির শব্দ। নিতাই কাকা কাপা গলায় বলে উঠল, চল, সব বাড়ি ফিরে যা। আজ রাতটা কেউ ঘর থেকে বেরোবি না। রাহুল এগিয়ে এসে বলল, কাকা, সত্যিটা বলুন, ওটা কে ছিল? নিতাই কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, সব কথা আজ বলার সময় আসেনি, কিন্তু যদি না বলি তাহলে এবার পুরো গ্রাম শেষ হয়ে যাবে। পরদিন সকাল, কিন্তু সকাল বললেও ভুল হবে। আকাশ এতটাই কালো যে মনে হচ্ছিল এখনো ভোর হয়নি। বৃষ্টির জল কাঁচা রাস্তা ভাসিয়ে দিয়েছে। মাঠে কোমর সমান জল। গ্রামের মানুষ ঘর থেকে বের হলেও কারো মুখে একটুও হাসি নেই। এর কারণ হচ্ছে রাতে শুধু নারীকেই দেখা যায়নি, আরও একটা ঘটনা ঘটেছে। গ্রামের গরুগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে বাঁধা ছিল সেখানে শুধু ভেজা দড়ি পড়ে আছে। গরুগুলো সব গায়েব। দুপুরে রাহুল আর অর্ণব নিতাই কাকার বাড়িতে গেল। পুরনো খড়ের চাল, দেওয়ালে ধোঁয়ার কালো দাগ, ঘরের এক কোণে কাঁপতে থাকা কেরোসিনের বাতি জ্বলছে।
নিতাই কাকা মাটিতে বসেছিলেন। তাদের দেখে ধীরে ধীরে বললেন, তোরা সত্যি জানতে চাস? রাহুল মাথা নাড়ল। নিতাই কাকা বলল, 25 বছর আগে এই গ্রামে থাকতো এক গরিব বিধবা মহিলা। তার একমাত্র সন্তান ছিল। গ্রামের কিছু লোভী লোক নদীর ধারে জমি দখল করার জন্য তাকে মিথ্যা অপবাদ দেয়। এক ঝড়ের রাতে তাকে সবাই মিলে বটগাছের নিচে বেঁধে রেখে যায়। সে সারা রাত নিজের সন্তানকে বাঁচানোর জন্য কেঁদেছিল। কেউ তাকে বাঁচাতে আসেনি। পরদিন সকালে মহিলা আর তার সন্তানের মৃতদেহ নদীর ধারে পাওয়া যায়। এইসব ঘটনা বলতে বলতে নিতাই কাকার চোখে জল এসে যায়। চোখের জল মুছে নিতাই কাকা বলল, সেই রাতের পর থেকে অমাবস্যায় ওই কান্নার শব্দ শোনা যায়। ঠিক তখনই ধম করে একটা আওয়াজ হয়। বাইরের জানালাটা জোরে খুলে গেল। ঝোড়ো হাওয়ায় বাতিটা নিভে গেল। ঘর একদম অন্ধকার। এর মধ্যেই রাহুলের মা মালতী ভয়ে চিৎকার করে উঠল। চিৎকারের শব্দ শুনে রাহুল দ্রুত দরজার দিকে দৌড়ে গেল এবং বাইরে গিয়ে দেখল বৃষ্টির মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা শাড়ি, মাথা নিচু করে একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাহুল সাহস করে এক পা এগোতে বিদ্যুৎ চমকালো আর সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যা নামতেই গ্রামের মসজিদের মাইক আর মন্দিরের ঘন্টা দুটোই একসাথে বাজতে শুরু করল। সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। কিন্তু রাহুলের মন মানল না। সে বলল, আমি আজ রাতে বটগাছের কাছে যাব। যে কোনোভাবেই আমি বটগাছের কাছে যাবই আজ রাতে। রাহুলের মা মালতী কেঁদে ফেলল। না বাপ, যাস নে। তোর বাপ ওর উপরে হারিয়ে গেছিল। যাস নে বাপ। অর্ণব রাহুলের কাঁধে হাত রেখে বলল, আমি একা তোকে যেতে দেব না, আমিও যাব। কিন্তু নিতাই কাকা অনেকবার নিষেধ করলেন, কিন্তু শেষ পর্যন্ত নিতাই কাকাও তাদের সাথে যাওয়ার জন্য রাজি হলো। তিনজন লণ্ঠন, দড়ি আর একটা পুরানো তাবিজ নিয়ে রওনা দিল। তখন রাত 12টা প্রায়। বৃষ্টির আগের চেয়েও আরো বেড়েছে। কাদার মধ্যে হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে পৌঁছালো। দূরে বটগাছটা অন্ধকারের মধ্যে আরো বিশাল লাগছে। হঠাৎ আবার সেই কান্নার শব্দ। শব্দ শুনে তিনজন থমকে গেল। লণ্ঠনের আলো তখন কাঁপছে। নদীর জল হঠাৎ অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করলো। তারপর বটগাছের মোটা শিকড়ের নিচের ভেজা মাটি আস্তে আস্তে ফেটে গেল। মাটির ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরানো কাঠের বাক্স। আর বাক্সের ঢাকনার উপর লাল রঙে লেখা মাত্র দুটি শব্দ, সত্য লুকিয়ে আছে। এভাবে প্রায় রাত 12টা পেরিয়ে গেছে। বৃষ্টি যেন আরো উন্মত্ত হয়ে উঠেছে। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে বটগাছটা এমন দেখাচ্ছে যেন বিশাল এক দৈত্য দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। রাহুল, অর্ণব আর নিতাই কাকা তাকিয়ে আছে মাটির ভেতর থেকে উঠে আসা সেই পুরানো কাঠের বাক্সটার দিকে।
হঠাৎ বাক্সটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। চারপাশে আবার সেই কান্না। রাহুল কাঁপা কাঁপা হাতে বাক্সটার কাছে এগিয়ে গেল। নিতাই কাকা চিৎকার করে বললেন, না, সাবধানে, এর ভেতরে যা আছে সেটাই এতদিনের অভিশাপের কারণ। রাহুল ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে ছিল 3টি জিনিস, একটি পুরানো ডায়েরি, একটি রক্তমাখা শিশুর জামা আর একটি ছোট্ট রূপোর লকেট। ঠিক তখনই ঝোড়ো হাওয়ায় ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। শেষ পাতায় লেখা ছিল, আমাদের হত্যা করা হয়েছিল, দুর্ঘটনা নয়, বিশ্বাসঘাতকতা। যারা দোষী তাদের সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই কান্না থামবে না। নিতাই কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। আমি সব জানতাম। নিতাই কাকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বলল, আমি তখন ছোট ছিলাম। গ্রামের কয়েকজন লোভী মানুষ জমি দখলের জন্য ওই বিধবা মহিলা আত্মার সন্তানকে হত্যা করেছিল। আমি সব দেখেছিলাম, কিন্তু কিন্তু আমি কাউকে বলতে পারিনি। হঠাৎ চারপাশে বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বটগাছের সামনে ধীরে ধীরে দেখা দিল সেই সাদা শাড়ি পরা নারী। কিন্তু এবার তার মুখ স্পষ্ট, চোখে আর তার রাগ নেই, শুধু গভীর কষ্ট তার মনে। তার পাশে দাঁড়িয়ে আছে 8 বছরের তার একটি সন্তান। সে মায়ের হাত শক্ত করে ধরে আছে। নারীটি ধীরে ধীরে রাহুলের দিকে তাকিয়ে বলল, সত্য সবাই জানা। সাথে সাথে আকাশে ভয়ঙ্কর এক বজ্রপাত হলো। বটগাছের একটি বিশাল শুকনো ডাল ভেঙে পড়ল। মাটির নিচে লুকিয়ে থাকা মানুষের হাড়গোড় আর মরিচা ধরা লোহার শিকল বেরিয়ে এলো। নিতাই কাকা কাঁদতে কাঁদতে বললেন, আজ আজ আর সত্য লুকিয়ে থাকবে না, সত্য আজ আর লুকিয়ে থাকবে না। পরদিন পুরো গ্রামের লোক নদীর ধারে এসে জড়ো হলো। সবাই নিজের চোখে সেই হাড়গোড় আর শিকল এবং সেই ডায়েরিটা দেখল। বহু বছরের চাপা সত্য প্রকাশ পেল। গ্রামের প্রবীণেরা সিদ্ধান্ত নিল সেই বিধবা মহিলা এবং তার সন্তানের স্মৃতিতে বটগাছের পাশে একটি স্মৃতিফলক তৈরি করবে এবং প্রতি বছর তাদের জন্য প্রার্থনা করবে। সন্ধ্যা নামল, কিন্তু সেদিন আর কোনো কান্না শোনা গেল না। নদীর জল একেবারে শান্ত, বাতাসও শান্ত। বটগাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে। রাহুল শেষবারের মতো গাছটার দিকে তাকালো। মনে হলো দূরে সাদা শাড়ি পরা কোনো এক নারী তার সন্তানকে নিয়ে ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল। তার মুখে প্রথমবারের মতো এক টুকরো শান্তির হাসি। কালো বটতলার কান্না শেষ হলেও ধনেশ্বরপুর গ্রামের মানুষ আজও বলে, সত্য যতই দেরিতে প্রকাশ পাক, একদিন না একদিন তার মুখোমুখি সবাইকেই হতে হবে। কেমন লাগলো আমাদের গল্পটা?
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা একটা লাইক দিন এবং এই চ্যানেলের আরও অনেক ভুতুড়ে ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এই রকমই আরও ভয়ানক ভয়ানক গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। থ্যাংক ইউ।